হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যে জায়গাটায় যেতে চলেছি সেটি কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি জায়গা। এই চিড়িয়াখানাটি 1892 সালে মাইসোরের 23তম মহারাজা চাম রাজা ওয়াদিয়ার দশমের ব্যক্তিগত আশ্রম থেকে তৈরি করা হয়েছিল। এর উল্লেখযোগ্য প্রাণীগুলি হলো জিরাফ, হোয়াইট টাইগার, গরিলা, রিংটেল লেমুর, ওরাং ওটাং, আফ্রিকান হান্টিং চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার, সাউথার্ন হোয়াইট রাইনো, লেপার্ড, জেব্রা, স্লথ বিয়ার, ইন্ডিয়ান গ্রে উলফ, মিরক্যাট, অস্ট্রিচ ইত্যাদি। প্রথমেই আমরা চলে এলাম জুয়ের টিকিট কাউন্টারের সামনে। এখানে কিন্তু অ্যাডাল্ট টিকিট প্রাইস 120 রুপিস পার পারসন। এখানে ভেতরে একটি লেকের মধ্যে ঘোরার ব্যবস্থাও রয়েছে, যদিও আমরা সেটি অ্যাভেল করিনি। যদি তোমরা চাও সেটা সহ কিন্তু তখন টিকিট কাটতে পারো। এখানে পায়ে হেঁটে ঘোরা ছাড়াও ইলেকট্রিক্যাল ভেহিকেল বা ট্রাইসাইকেলেরও ব্যবস্থা রয়েছে। যদি কেউ চাও তাহলে সেটাও অ্যাভেল করে নিতে পারো। কথা বলতে বলতে আমরা প্রথমেই চলে এলাম জিরাফের খাঁচার সামনে। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখা দরকার, এখানে কিন্তু চিড়িয়াখানার ভেতরে কোনো প্লাস্টিক ওয়াটার বোতল বা প্লাস্টিকের কোনো কন্টেনার নিয়ে ঢুকতে পারবে না, বা কোনো বড় ব্যাগও নিয়ে ঢুকতে পারবে না। তার জন্য আলাদা ব্যাগেজ কাউন্টার রয়েছে, সেখানে তোমাদেরকে জমা করে দিয়ে টোকেন নিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো চলো, যেরকম তোমাদের বললাম যে প্রথমেই আমরা চলে এলাম জিরাফের খাঁচার সামনে। যেরকম আমরা জানি যে জিরাফ হলো বিশ্বের সবচেয়ে লম্বা স্থল স্তন্যপায়ী প্রাণী। এরা কিন্তু বেসিক্যালি আফ্রিকান জীব। এদের লম্বা বা উচ্চতা এবং কোমল প্রকৃতির জন্য কিন্তু এরা বিশেষ করে পরিচিত। তবে জিরাফের ব্যাপারে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট রয়েছে। এরা কিন্তু প্রাণী জগতের মধ্যে এদের ঘুমের চাহিদা সবচেয়ে কম। এরা প্রতিদিন মাত্র 30 মিনিট থেকে 2 ঘন্টা করে ঘুমোলেই এদের হয়ে যায়, এবং দ্রুত ঘুমিয়ে নেওয়ার জন্য এরা কিন্তু প্রায়শই দাঁড়িয়ে ঘুমিয়ে নেয় দ্রুত। জিরাফের হৃৎপিণ্ডটি যথেষ্ট শক্তিশালী হয় এবং এক একটি হৃৎপিণ্ডের ওজন প্রায় 11 কেজি পর্যন্ত হয়ে থাকে। জিরাফ সাধারণত উচ্চতার কারণে গাছের ওপর থেকে পাতা খায়, বিশেষ করে কাঁটাযুক্ত বাবলা টাইপের গাছ। জিরাফের খাঁচার থেকে বেরিয়ে তারপর কিন্তু আমরা চলে আসি সাদা বাঘের খাঁচার সামনে। এবার তোমাদেরকে বলে রাখি, সাদা বাঘ কিন্তু কোনো পৃথক প্রজাতি বা বাঘের কোনো উপপ্রজাতি নয়। এটি একটি বেঙ্গল টাইগার, যার একটি বিরল জিনগত পরিবর্তন রয়েছে যা এর কোটের রঙকে প্রভাবিত করেছে। সাধারণত সাদা বাঘের লিউসিজম থাকে, অ্যালবিনিজম নয়। এই কারণেই তাদের এই গাঢ় ডোরাকাটা দাগটি হয়ে থাকে এবং এদের চোখও কিন্তু নীল রঙের হয়ে থাকে। এরপরেই আমরা কিন্তু চলে এলাম গরিলার খাঁচার সামনে। তো গরিলা হলো বিশ্বের বৃহত্তম একটি প্রাইমেট। এরা কিন্তু শান্ত এবং লাজুক স্বভাবের হয়। গরিলাদের প্রধানত দুটো প্রজাতি রয়েছে এবং প্রতিটি দুটি স্বতন্ত্র উপপ্রজাতিও রয়েছে। পশ্চিমী গরিলার মধ্যে এরা সাধারণত পশ্চিম নিম্নভূমি এরিয়াতে বাস করে, এবং পূর্ব গরিলা এরা সাধারণত পূর্ব নিম্নভূমিতেই বাস করে থাকে। এদের কিন্তু একটি বিশেষ ধরনের শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষ গরিলাদের পিঠে এক ধরনের রূপোলি ধূসর লোমের একটি জিন থাকে, যার জন্য কিন্তু এরা সিলভার ব্যাক নামেও পরিচিত হয়ে থাকে। এই সিলভার ব্যাক যাদের থাকে তারা কিন্তু গরিলাদের যে গ্রুপ হয় সেই গ্রুপের মধ্যে সৈন্য দলের নেতাও হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়ে থাকে এবং এরা মানুষের থেকে প্রায় 6 গুণ শক্তি বেশি বহন করতে পারে। এদের ওজন প্রায় 200 কেজি পর্যন্তও হতে পারে এবং উচ্চতা 5.5 ফুট লম্বা হতে পারে।
এরপরেই আমরা কিন্তু চলে যাই এই জন্তুটির কাছে। এর নাম হলো রিংটেল লেমুর। এরা প্রধানত মাদাগাস্কারের সবচেয়ে স্বীকৃত প্রাইমেট এবং এর মেইন বৈশিষ্ট্যই হলো এদের সাদা কালো ডোরাকাটা লেজ। তাদের এই প্রতীকী বৈশিষ্ট্যটি হলো লম্বা ঝোপযুক্ত একটি লেজ, যাতে 13টি সাদা কালো ব্যান্ড থাকে এবং অন্যান্য অনেক প্রাইমেটদের মতো এদের লেজটি কিন্তু প্রিহেনসিল নয়, অর্থাৎ এরা কিন্তু এই লেজ দিয়ে গাছের ডাল ধরে ঝুলতে পারে না। এটি তাদের মূলত দেহের ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবহার করে এবং যখন এরা একসাথে দলে ঘুরতে বেরোয় সেই সময় এরা এদের একটি ফ্ল্যাগ হিসেবে ব্যবহার করে থাকে। এদের চোখ সাধারণত অ্যাম্বার বা কমলা রঙের চোখ দিয়ে তৈরি এবং চোখের চারিপাশে কালো দাগ দিয়ে ঘেরা থাকে, যা তাদেরকে মুখোশের মতো চেহারা দেয়। এরা মাদাগাস্কারের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমের দিকে বেশি পাওয়া যায় এবং এরা কিন্তু সুবিধেবাদী ভক্ষক, অর্থাৎ এরা ফল, পাতা, ফুল, বাকল, মাঝে মাঝে পোকামাকড় বা গিরগিটির মতো ছোট ছোট মেরুদণ্ডী প্রাণীও খেয়ে থাকে। এরপরে আমরা চলে এলাম ওরাং ওটাংয়ের খাঁচার সামনে। এই ওরাং ওটাং কিন্তু আবার বন মানুষ বলেও পরিচিত। এরা পৃথিবীর বৃহত্তম বৃক্ষ বাসকারী প্রাণী। এরা এদের উচ্চ বুদ্ধিমত্তা, কোমল একাকী প্রকৃতির জন্যই বিখ্যাত। ওরাং ওটাংয়ের 3টি প্রজাতি রয়েছে, যা বর্নিও এবং সুমাত্রা দ্বীপপুঞ্জে পাওয়া যায়। সুমাত্রার বনের একটি ছোট্ট অংশে 2017 সালে আবিষ্কৃত হয় তপানলি ওরাং ওটাং নামে একটি প্রজাতি, যা কিন্তু সকল গ্রেট এপের মধ্যে বিরলতম। এরা সাধারণত জীবনের 95% টাইমই গাছে কাটায়। এদের হাত কিন্তু এদের পায়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে লম্বা হয় এবং এদের নাগাল 7 ফুটেরও বেশি হতে পারে। এরপরেই আমরা চলে যাই আফ্রিকান শিকারি চিতাবাঘের খাঁচার সামনে। এরা কিন্তু অন্যান্য যে বাঘের প্রকৃতি রয়েছে তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়। এরা তাদের শিকারের 30 থেকে 60 মিটারের মধ্যে দাগযুক্ত আবরণ ব্যবহার করে শিকার করার জন্য এবং এই আবরণটি একবার ভেঙে ফেললে তারা কয়েক সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ গতিতে পৌঁছায় এবং একটি সাধারণ শিকার 1 মিনিটেরও কম সময় ধরে স্থায়ী হয়। এদের নখ কিন্তু ক্লিট নখও বলা হয়ে থাকে, অর্থাৎ চিতা হাঁটার সময় এরা নখগুলো বাইরের দিকে থাকে। এরপরেই কিন্তু চলে আসে সাউদার্ন হোয়াইট রাইনো, অর্থাৎ নাম শুনে যেরকম বোঝা যাচ্ছে সাদা, কিন্তু এদের কিন্তু রং থেকে এদের নামটি আসেনি। এদের অরিজিনাল গায়ের রং কিন্তু আসলে ধূসর। এটি বিশাল আকারের হয় এবং 5টি গন্ডার প্রজাতির মধ্যে এরা সবচেয়ে বড় হয় ও হাতির পরে এরা কিন্তু দ্বিতীয় বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। পুরুষ গন্ডারের ওজন প্রায় 2300 কেজি পর্যন্ত হতে পারে। এদের 2টি করে শিং থাকে, যা কেরাটিন দিয়ে তৈরি হয়। সামনের শিং দুটির মধ্যে বড় এবং গন্ডারের জীবনকাল জুড়ে বৃদ্ধি পায়। এরপরেই কিন্তু চলে আসে রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ দক্ষিণ এশিয়ার সবচেয়ে অসংখ্য বাঘের উপপ্রজাতি এবং শক্তি ও সংরক্ষণের একটি প্রতীক। একটি শীর্ষ শিকারী হিসেবে এরা সুন্দরবন এবং হিমালয়ের পাদদেশের মতো জায়গায় বাসস্থান করে। এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সাইবেরিয়ান বাঘের পরে দ্বিতীয় বৃহত্তম বাঘ। এরপরেই আমরা কিন্তু চলে আসি চিতাবাঘের খাঁচার সামনে। এরা কিন্তু যথেষ্ট পেশিবহুল হয় এবং তুলনামূলকভাবে এদের পাগুলি কিন্তু ছোট থাকে। চিতার বাঘের নখগুলি কিন্তু বিপরীত দিকে থাকে, অর্থাৎ এরা বড় শিকার ধরার জন্য অত্যন্ত ধারালো নখ বের করতে পারে। এরা কিন্তু নিশাচর শিকারী হয়, অর্থাৎ এরা রাতে শিকার করে এবং তারা দীর্ঘ দূরত্ব ধরে শিকার তারা করে না, বরং তারা 5 মিটারের মধ্যেই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শিকারকে নিজেদের বাগে এনে নেয়।
এরপরে চলে আসে আমাদের অত্যন্ত পরিচিত একটি প্রাণী জেব্রা। এটি স্ট্রাইপের জন্য কিন্তু মোশন ড্যাজল নামের একটি বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ যখন একটি পাল এরা একসাথে দৌড়য় তখন ওভারল্যাপিং ডোরাকারটা একটি দৃষ্টি বিভ্রম তৈরি করে, যা শিকারীদের যেমন সিংহ, বাঘ এদের জন্য একটি একক প্রাণী বাছাই করা কঠিন করে তোলে। এরপরে চলে আসে স্লথ ভালুক। স্লথ ভালুক ভারতীয় উপমহাদেশের একটি অনন্য লোমশ চুলওয়ালা ভালুক। এদের নামকরণের সত্ত্বে কিন্তু এদের সাথে স্লথের কোনো সম্পর্ক নেই। এই স্লথ ভালুকরা পিঁপড়ে এবং উইপোকা খাওয়ার জন্য বিশেষভাবে অভিযোজিত। এরপরে আসে কিন্তু ইন্ডিয়ান গ্রে উলফ। ইন্ডিয়ান গ্রে উলফ হলো একটি স্বতন্ত্র উপপ্রজাতি নেকড়ের প্রজাতির মধ্যে। এরা সাধারণ নেকড়েদের তুলনায় আকারে অনেকটাই ছোট হয় এবং এদের ওজন 18 থেকে 27 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের কান মাথার তুলনায় বড় হয়, যা ভারতের গরম জলবায়ুতে তাপ অপচয় করতে সাহায্য করে। এরপরে কিন্তু চলে আসে একটা অত্যন্ত ইউনিক প্রাণী মিরকাট। এরা একটি ছোট্ট অত্যন্ত সামাজিক মঙ্গুস, যা দক্ষিণ আফ্রিকার শুষ্ক অঞ্চল বিশেষ করে কালাহারি মরুভূমিতে বাস করে। এদের চোখের চারপাশে কালো দাগ থাকে, যা কিন্তু অনেকটা বিল্ডিং সানগ্লাসের মতো কাজ করে। এরা সাধারণত দলে থাকে। যখন পুরো দলটি খাবার খোঁজে তখন একজন কিন্তু দাঁড়িয়ে থাকে এবং সেই পুরো দলটিকে পাহারা দিয়ে থাকে। এরা সাধারণত পোকামাকড় ভোজে, কিন্তু টিকটিকি, সাপ এবং মাকড়সা ইত্যাদিও এরা খেয়ে থাকে। এখানে কিন্তু এরকম সিংহও ছিল, কিন্তু সিংহটা অনেকটাই দূরে ছিল। অ্যাকচুয়ালি দুপুরের দিকে বেশিরভাগ অ্যানিমেলসই রেস্টিং পজিশনে থাকে। আর এখানে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে চারিদিকে প্রচুর বসার জায়গা রয়েছে, আর চারিপাশের পরিবেশটা পুরোটাই গাছপালায় ঘেরা, যাতে করে কিনা পুরো মনে হয় যে তুমি পুরো প্রকৃতির মাঝে, জঙ্গলের মাঝেই রয়েছো। এরপরে কিন্তু চলে আসে উট পাখি। উট পাখি আমরা কিন্তু সবাই জানি এটা কিন্তু স্থলভাগের সবচেয়ে বড়, ভারী এবং দ্রুতগামী পাখি। আফ্রিকান সাভানা এবং মরুভূমিতে এরা সাধারণত বসবাস করে থাকে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ পাখি প্রায় 9 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং 150 কেজিরও বেশি ওজন হতে পারে। এরা ঘন্টায় 50 কিলোমিটার বেগে দৌড়তে পারে। উট পাখির এক একটি ডিমের ওজন কিন্তু প্রায় 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা যদিও সর্বভোগ, তাও এরা বেশিরভাগই বীজ, গুল্ম এবং ঘাস খায়। এছাড়াও ছোট পোকামাকড় বা ছোট টিকটিকিও এরা খেয়ে থাকে। হরিণের খাঁচাটা পার করে তারপরেই কিন্তু চলে আসে হাতির জায়গা। যেরকম দেখতে পাচ্ছ এখানে 3টে হাতি ছিল, তবে হাতিগুলো কিন্তু দেখতেই পাচ্ছ যে ওদের পায়ে কিন্তু শেকল পরানো ছিল। এরপরেই ওটা যেমন ছিল ইন্ডিয়ান এলিফ্যান্ট, তারপরেই কিন্তু এখানে একটা বিশাল বড় আফ্রিকান এলিফ্যান্টও ছিল। ওর দাঁতগুলো দেখেই বুঝতে পারছো কত বিশাল এর দাঁতগুলো। এরম কিন্তু আমরা সাধারণত ইন্ডিয়ান এলিফ্যান্টে দেখতে পাই না। এরপরে কিন্তু চলে আসে বিভিন্ন রকমের পাখির খাঁচা। পাখি এতই পাখি ছিল যে সমস্ত পাখিগুলোর নাম আমি ঠিক মনে করে বলতে পারবো না। তবে এখানে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রজাতির আউল থেকে শুরু করে তারপরে পিকক ছিল, হর্নবিল ছিল, সরাস ছিল, এরকম নানা ধরনের বিভিন্ন পাখি ছিল। তবে ওই টাইমে আমরা যেরকম তোমাদের আগেও বললাম যে যেহেতু আমরা ওই আফটারনুন টাইমে গেছিলাম, ওই টাইমে কিন্তু বেশিরভাগ পাখিগুলোও ঘুমোচ্ছিল। তো দেখো যেরকম বললাম তোমাদের হর্নবিল, এটা কিন্তু হর্নবিলের খাঁচার সামনে আমরা চলে এসেছি। আর যেরকম বলছিলাম তোমাদের, দেখো হর্নবিলটা কিন্তু ঘাড় ঘুরে ঘুমোচ্ছিল। তারপরেই এটা চলে আসে সরাস ক্রেনের এখানটাতে। এ অ্যাক্টিভ ছিল, এর চোখগুলো তো খুবই অন্যরকম কমলা কালারের ছিল, যেরকম তোমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছ। দেখো তারপরেই কিন্তু আমরা চলে এলাম এই পাখিটার খাঁচার সামনে। এও মাটি থেকে কিছু পোকামাকড় কুড়ে কুড়ে খাচ্ছিল, সেটা আমরা দেখছিলাম। আসলে পাখি ঠিক খাঁচাতে দেখতে আমার অতটা ভালো লাগে না। পাখি আমি মনে করি যে খোলা আকাশে ওটাই ভালো। তো
এখানে বিভিন্ন রকমের পাখি ছিল। আমরা এই পুরো এরিয়াটাই হেঁটে ঘুরে দেখছিলাম, তো তোমরাও একটু ভিডিওতে দেখো। এই পাখিগুলোকে কিন্তু আমরা মোটামুটি কম বেশি অনেকেই চিনি ইন্টারনেটের দৌলতে। এগুলো কিন্তু বিভিন্ন রকমের কালারফুল মাকাও। তো এখানে প্রচুর এরকম মাকাও ছিল, রেড মাকাও, বিভিন্ন কালারের মাকাও, গ্রিন মাকাও। তো এই সাইডগুলো পুরোটাই মাকাওগুলো ছিল। তবে ওই মাকাওগুলোও কিন্তু ওই টাইমে বেশিরভাগই রেস্টিং পজিশনেই ছিল, তো আমরা অতটা অ্যাক্টিভ কিন্তু পাখিগুলোকে দেখতে পাইনি। এখানে কিন্তু বিভিন্ন রকমের বাঁদরের প্রজাতিও ছিল। যেরকম দেখো এই বাঁদরগুলো, এগুলোর লেজগুলো দেখো কতটা মোটা। এরা এখানে নিজেদের মধ্যে রোদে বসে খেলা করছিল, তো আমরাও দাঁড়িয়ে একটু এনজয় করলাম, করে তারপরে আবার সামনের দিকে এগোলাম। এখানে কিন্তু ছিল লায়ন টেল মাকাও। এটাও এক রকমের বাঁদরেরই প্রজাতি, যার চারপাশটায় সিংহের কেশরের মতো সাদা রঙের এরকম চুল থাকে, আর বাকি পুরো বডিটাই কিন্তু কালো ছিল। তারপরে আরেকটু এগিয়ে এখানেও দু রকমের বাঁদর ছিল, একটা পুরোপুরি কালো আর একটা একটু সাদা। তো যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, এই কালো বাঁদরটাকে দেখে মনে হচ্ছে যেন ও কিছু থুতনিতে হাত দিয়ে ভাবছে, আর আরেকজন তো গা চুলকাতেই ব্যস্ত। যাই হোক, ওদের আর ডিস্টার্ব না করে আবার আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। এখানেও কিন্তু আরেক রকমেরই বাঁদর ছিল, এখানে চুপচাপ করেই বসেছিল। আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।